সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, নিরাপদে আছো এবং অবশ্যই বাসায় আছো এবং তোমাদের পড়াশোনা যথারীতি চালিয়ে যাচ্ছ। তোমাদের সাথে আমার আজকে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি বিষয়ে চতুর্থ ক্লাস। আমরা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করছি। আশা করছি তোমরা সবাই যারা একাদশ শ্রেণীতে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা শিক্ষা শাখায় ভর্তি হয়েছে সবাই অনলাইনে যুক্ত থাকবে। আমিও তোমাদের সাথে যুক্ত থাকবো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই আমাকে ইনবক্সে জানাবে এবং আমি চেষ্টা করব তোমাদের সাথে তৎক্ষণাৎ লাইভে উত্তর দিয়ে দিতে। আমি প্রত্যাশাও করব, প্রতিবারের মতোই প্রত্যাশা করব তোমরা আমার সাথে যুক্ত থাকবে। তো সবাইকে আবারও শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার আজকের পাঠে। তোমরা জানো যে আমরা প্রথম অধ্যায়ে বিশ্বগ্রাম সংশ্লিষ্ট বিভিন্ন উপাদান নিয়ে আলোচনা করছি। আমরা 11টি উপাদান নিয়ে তোমাদের সাথে আলোচনা চালাচ্ছি। তার মধ্যে আমরা যোগাযোগ নিয়ে আলোচনা করেছি, আমরা আলোচনা করেছি কর্মসংস্থান নিয়ে, আমরা আলোচনা করেছি শিক্ষা নিয়ে। তারই সাথে আমরা আরো তোমাদের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো হচ্ছে চিকিৎসা, গবেষণা এবং গত ক্লাসে আমরা অফিস পর্যন্ত সম্পূর্ণ করেছি। আজকে আমি চেষ্টা করব বাকি আলোচনাগুলো তোমাদের সাথে শেষ করতে এবং তার মধ্যে দিয়ে আমাদের বিশ্বগ্রাম সংশ্লিষ্ট 11টি উপাদান আমরা আজকে চেষ্টা করব আজকে শেষ করে ফেলতে। তো তোমাদের কাছে প্রত্যাশা থাকবে তোমরা অবশ্যই তোমাদের খাতাপত্র, বই, কলম নিয়ে বসে পড়ো, আমার প্রেজেন্টেশনটি ভালো করে দেখো, আলোচনা শুনো, কিছু তথ্য লিখে নাও যেগুলো তোমাদের জন্য প্রয়োজন মনে করো। আমরা তাহলে আর দেরি না করে আমি আমার আলোচনায় যাচ্ছি। তোমরা জানো যে আমাদের আজকের আলোচনায় তোমাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমার সাথে এর মধ্যেই তোমাদের পরিচয় হয়ে গেছে, তবু আমি আরেকবার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি তপন ভট্টাচার্য, সহযোগী অধ্যাপক, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। তোমাদের পাঠ পরিচিতি একাদশ দ্বাদশ শ্রেণী। আজকে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি অধ্যায় 1 আমরা বিশ্বগ্রাম নিয়ে আলোচনা করছি। তোমাদের এখানে আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দেওয়া আছে তোমাদের সুবিধার্থে। আমি আশা করি তোমরা সেই ইমেল অ্যাড্রেসে তোমাদের বাড়ির কাজগুলো পাঠিয়ে দিবে এবং আমি চেষ্টা করব খুব দ্রুততার সাথে তোমাদের সেই উত্তরগুলো দিয়ে দিতে। ictcbgc2020@gmail.com। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছবিগুলোর দিকে একটু তাকাই। আমরা নিশ্চয়ই বুঝতে পারছি এটা একটি বাসস্থানের ছবি এবং সেই আধুনিক বাসস্থান এবং প্রত্যেকটি বাসস্থানের মধ্যে অবশ্যই আমরা প্রত্যাশা করি এবং আমরা মোটামুটি নিশ্চিত যে এখানে প্রত্যেকটি বাসস্থানের মধ্যে আধুনিক সুযোগ সুবিধা তথা তথ্য প্রযুক্তিমূলক বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। তো এই জন্য আমাদের আজকের বিষয়ে আমরা প্রথমে বাসস্থানে বিশ্বগ্রাম নিয়ে আলোচনা করব। আমরা আশা করি এই পাঠ শেষে তোমরা বাসস্থানে বিশ্বগ্রামের ভূমিকা ব্যাখ্যা করতে পারবে। তোমরা ব্যাখ্যা করতে হবে বাসস্থানে বিশ্বগ্রামের বিষয়সমূহ। তারই সাথে আমরা আজকের আরো কতগুলো বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ব্যবসা বাণিজ্য নিয়ে আমরা আলোচনা করব, আমরা সংবাদ নিয়ে আলোচনা করব, বিনোদন, সামাজিক যোগাযোগ এবং সাংস্কৃতিক বিনিময় নিয়েও আমরা আলোচনা করব। তো চলো আমরা প্রথমে একটু বাসস্থানে বিশ্বগ্রাম ব্যবস্থা নিয়ে দেখি। আসলে আজকের যুগে বিশ্বের সর্বত্রই আজকে যে রিয়েল এস্টেট ব্যবসা যেটাকে আমরা বলে থাকি, তোমরা চমৎকার চমৎকার সব অ্যাড দেখতে পাবা, যেখানে বলা হচ্ছে যে বাসস্থান যেহেতু মানুষের মৌলিক অধিকার এবং সেখানে দেখা যায় যে আসলে বাসস্থানের মধ্যে আধুনিক সুযোগ সুবিধার এখন প্রসার ঘটেছে। রিয়েল এস্টেট কোম্পানিগুলো নতুন নতুন আধুনিক তথ্য প্রযুক্তিগত সুবিধা নিয়ে আসছে। ব্যবসায় যেমন তারা তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করছে, তেমনি আজকের বাসস্থান হয়ে গেছে একেবারেই আধুনিক বিভিন্ন সুযোগ সুবিধা সম্বলিত। আমরা এখানে একটি বাসস্থানের মোটামুটি চিত্র দেখতে পারি। দেখো, প্রত্যেকটি জায়গায় খেয়াল করো, কিচেন থেকে শুরু করে, লন্ড্রি থেকে শুরু করে, শাওয়ার থেকে শুরু করে, টয়লেট থেকে শুরু করে, ফিটনেস সেন্টার, স্টাডি রুম থেকে শুরু করে সর্বত্রই একটি আমরা তথ্য প্রযুক্তির একটু ছোঁয়া দেখতে পাই।
প্রিয় শিক্ষার্থীরা, আধুনিক বাসস্থান এই সকল সুযোগ সুবিধাগুলোর সাথে আমরা মোটামুটি ভাবে কিন্তু পরিচিত। তোমরা খেয়াল করে দেখবে যে এখানে দেখা যাচ্ছে ভিডিও কনফারেন্সিং হচ্ছে, আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ হচ্ছে, কেউ বা গান শুনছে। আমি তোমাদের সাথে একটু ভিডিও একটা শেয়ার করব, যেখানে আমরা দেখাবো যে আধুনিক একটি বাসস্থানে কি ধরনের তথ্য প্রযুক্তিগত সুযোগ সুবিধা আমরা পেয়ে থাকি। বিশ্বে বর্তমানে বিভিন্ন তৈরিকৃত বাসস্থান এ তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করার সুযোগ সুবিধা থাকে, ফলে যে কোনো ধরনের দুর্ঘটনা আসলে সহজেই প্রতিরোধ করা যায়। সেটি একটি বড় বিষয়। আধুনিক বাসস্থানের সুবিধার মধ্যে আমরা দেখতে পারি এখানে এই ধরনের বিভিন্ন সুযোগ সুবিধা আছে, তাই না? চলে আসছে উঁচু ভবনে টেলিকমিউনিকেশন টাওয়ার স্থাপন চলে আসতেছে, পুরো ভবনে ওয়াইফাই নেটওয়ার্ক চলে, আমরা এগুলো জানি, তাই না? ওয়াইফাই নেটওয়ার্ক চলে আসছে, ইন্টারকম চলে আসছে সিসি ক্যামেরা, আইপি ক্যামেরা, অর্থাৎ তুমি তোমার বাড়ির মধ্যে ক্যামেরা থেকে যে সিসি ক্যামেরা সংযুক্ত করতে, সে যে আইপি ক্যামেরা, ইন্টারনেট প্রোটোকল ক্যামেরা যেটা, সেটা দেখি তোমরা কিন্তু খুব সহজেই দেখা যাবে যে তুমি তোমার বাড়ির কি অবস্থা সেটি তুমি নিজের মোবাইল ফোনের মধ্যেই আসলে দেখতে পারতেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করে থাকো তো, আইপি ক্যামেরার সেই সুযোগ সুবিধা আধুনিক বাসস্থানে এখন খুব স্বাভাবিকভাবেই চলে আসছে। আমরা আধুনিক বাসস্থানে বিভিন্ন মডেলের সাথে তোমাদের পরিচয় করাতে পারি। মাল্টিমিডিয়া প্রযুক্তি ব্যবহার করে কল্পিত চিত্র তোমার কাছে থেকে উপস্থাপনা করবে, এরকম একটি বাড়ি যা দেখে তুমি চমৎকারভাবে বুঝতে পারবে। মাল্টিমিডিয়া একটি কম্পিউটারে গ্রাফিক্স ডিজাইন করে তোমাকে দেখাবে, হ্যাঁ, যেন ক্রেতাকে সে আকর্ষিত করে থাকে। সেরকম হতে পারে তুমি নিজের জন্য ডিজাইন করতে পারো, যারা গ্রাফিক ডিজাইন জানে তারা ঠিক এইরকম ভাবে একটি কল্পিত চিত্র এবং তুমি সেটাকে বাস্তবে রূপায়ণ করতে পারো। তো সেটাও কিন্তু আধুনিক বাসস্থানের একটি নমুনা। আমরা এখন তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি, তোমরা আশা করি তোমাদের এটি কাজে লাগবে। এবং ভিডিওটি শেয়ার করার সময় ভালো করে খেয়াল করবে, আমার এখানে কিন্তু একটা প্রশ্ন থাকবে। প্রশ্নটি হচ্ছে গিয়ে, Every morning at 7 a.m. I have the light next to my bed slowly turn on to a nice cool white over 30 minutes until it's at full brightness. That way it's much more comfortable to wake up and feel energized by the cool white temperature of the light. Also, Alexa says good morning. Good morning, Reed. I hope you slept well. Time to start waking up. Tells me the weather in a nice low volume. In Mesa, there's an excessive heat warning in effect until Wednesday, August 21st. Then plays a song that gets me motivated for the day. In bed, I need all the help I can get. Maybe you should think before speaking next time. Ooh, yeah, no, I mean, I didn't mean that. I mean, I am fine in bed. If the weather is rainy or too windy, my sprinklers will automatically not water the grass like they normally do early in the morning. That's because I have a smart sprinkler controller to help me save water. Once I walk into the office to answer emails, a motion sensor triggers a routine to have my calendar items and news read to me. Here's your news from ESPN. That way I can get some good multitasking done when I'm on the computer. This next idea can be really helpful for you if you're late to things a lot. Have all your Echo devices in your house announce how much time you have till you need to leave. 2 minutes till you have to leave. Oh, okay, gotta go. All right, family, let's go, let's go. When everyone's trying to get ready in the morning and you might be waiting for someone to be done with the bathroom, have a smart light change colors when the bathroom is occupied so you know when it's free. Shout out to all those who suggested this in a previous video. Also, if you have any automation ideas you like, let me know down in the comments. I would love to hear them. While coming home from dropping off the kids at school, if I'm the only one home, music will automatically be playing for me when I walk into the door. If the wife and baby are home, then it won't play music in case the baby is asleep. Having the AC not run as much saves a lot of money. However, trying to control the air temperature by turning a fan on and off can be annoying. The SmartThings motion sensor has a temperature sensor built in, and it can automatically turn on a fan if it starts getting hot, and turn off the fan after it cools down if you're in the room. Speaking of saving a lot of energy, when I'm doing laundry, I can be notified when my clothes are done drying, even if the timer's still going. I'm just using this little device that you can add to any dryer. It just magnetizes inside the dryer, and it will notify you when your clothes are done drying, or if the dryer stops and your clothes are still wet. And it kind of feels like it's in beta, like the app and the device, but it worked pretty well for me. When I'm working with headphones on, I can't hear if someone's at the front door knocking or ringing the doorbell. I have my lights in the house flash when someone's at the front door so I don't miss signing for a package.
As I'm walking towards the front door, I can see who's there on the brilliant light switch screen that's automatically shown. Oh, I thought it was going to be a package, but instead it's just someone who looks exactly like me. What a disappointment. Time to pick the kids up from school and run some errands. If the door lock was open, then it will automatically lock and the robot vacuum will start up when I'm gone. Starting the cleanup. I'm not too worried about coming home to any surprises because of a water leak sensor that will notify me if there's a leak. Also, if any smoke alarm or carbon monoxide detector goes off, then my Wyze camera will alert me. Pretty cool for a camera that's only $25. The smart thermostat uses my geolocation and changes to away mode to save power and money. Most people might know this already, but it's worth mentioning. Oh shoot, I left the garage door open again. If everyone is away from the house, the garage will automatically close and I'll get notified. If I'm home, I'll only be notified. I can check the Wyze cam to make sure no one's entered or stolen anything, even though I'm not at my house. Also, when I'm driving home and the garage door is closed, it can automatically open, which is really convenient. And when I'm away and my kids are home, I can get notified if something's open that shouldn't, like a safe or an alcohol cabinet, or more importantly, a cupboard full of snacks. Make sure to put the sensor inside the door though, so it doesn't stick out and can't be removed without opening. This is actually backfiring on me because it's exposing how many times I open it as well. It's homework time, so the Griffin router automatically turns off the kid's device from using the internet. It's much easier than fighting with them. As it starts getting dark, the main lights automatically turn on, as well as the porch lights. This is a must-have for me. Now that we've had some good family time, it's time for the kids to go to bed, so the lights are going to automatically turn warm to help them feel a little more tired. I don't think it's working. Once the kids are in bed, I can use the Harmony Hub to turn on my TV by pressing a button on my phone or saying an Alexa command. But what if my wife doesn't want to say the command or use the app, and she just wants to use the remote that came with the TV or the remote for the Fire Stick TV? I can have the lights change with any remote using a smart plug monitoring the energy usage. When the TV turns on, the power usage increases so the lights automatically dim, making it more comfortable to watch a movie. When the TV turns off, the lights turn back up, and all of this only happens at night. The voice assistant reminds me to take the trash out to the curb. Take out the trash. When I open the back door, the back porch light turns on, as well as the string lights plugged into a smart outlet. Solar lights light up the side of the house automatically with motion. If I go into a room at night, the motion sensor will turn on the light automatically. And for a place like a dark closet, there are motion LED lights that will turn on and make a huge difference. What's really cool about these LED lights is that they're rechargeable and they connect to the ceiling using a magnet, so it makes it really convenient to pull down or put back up when you need to recharge it. If a kid gets out of bed, the contact sensor on the door triggers the hall lights to turn on to help them see, and a visual cue that a child is out of their room. And if they go out the front door is open. Then the system will announce it. At the end of the day, I'm tired and I don't want to check if all the doors are locked and turn off all the lights around the house. That's going to happen automatically. If I want the automation to happen earlier because I'm ready for bed, then I just close my bedroom door. I also have LEDs under my bed and in my bathroom automatically turn on, so I don't have bright lights in my eyes to help me walk around at night. Hopefully this gave you some ideas on automations that you can do around your house. তো আশা করছি চটপট তোমরা এর মধ্যেই উত্তরগুলো লিখে ফেলতেছো ইনবক্সে। অনেকগুলো যন্ত্রপাতি দেখো তোমাদেরকে দেখে ফেলছে, একেবারে একটা আধুনিক। সে ঘুম থেকে উঠার পর থেকে শুরু করে শাওয়ার রুম, লিভিং রুম, তারপরে ডাইনিং রুম, বেডরুম, কিচেন, সকল জায়গায় কিভাবে আধুনিকতার ছোঁয়া সেটুকু তোমরা আশা করছি পেয়ে যাবে। এবং আশা করি তোমরা ইনবক্সে যে যত তাড়াতাড়ি লিখে ফেলবে আমি তোমাদের সাথে যোগ দিতে পারবো। যাই হোক, বাসস্থানে এরকম আমরা দেখলাম যে অটোমেটিক কুলিং হিটিং সিস্টেম আছে, সবকিছু মিলে একটি টোটাল একটি স্মার্ট হোমের কথা আমরা শুনলাম। তো স্মার্ট হোম হচ্ছে সেই হোম যেখানে আসলে তথ্য প্রযুক্তিগত বিভিন্ন সেবা আমরা পেয়ে থাকি। তথ্য প্রযুক্তিগত বিভিন্ন ডিভাইস ব্যবহার করে আমরা একটি বাসস্থানকে বসবাস উপযোগী করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা চলে আসি ব্যবসা বাণিজ্যে বিশ্বগ্রামের ধারণায়। ব্যবসা বাণিজ্যে বিশ্বগ্রাম আমরা জানি একেবারে নিশ্চিতভাবে একটি নতুন দিগন্ত উন্মোচন করে দিয়েছে। বিশেষ করে এই কোভিড-19 সময়কালে তোমরা খেয়াল করে দেখবা, গতকালকের প্রথম আলোতেও খেয়াল করবা তোমরা যে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। ব্যাপক একটি অংশ, বড় একটি অংশ আছে আসলে
অনলাইন ব্যবসা বাণিজ্যের দিকে চলে যাচ্ছে। আমরা এখানে দেখলাম, দেখো welcomehatbazaar.com, এখানে সেই গ্রামের সেই ফল বিক্রেতা, সে শহরে নিশ্চয়ই শহরের কোনো ক্রেতার সাথে সে যোগাযোগ করতেছে, সে সহজে তার জিনিসপত্রগুলো সে পাঠিয়ে দিতে পারতেছে। কিভাবে সম্ভব হচ্ছে? তথ্য প্রযুক্তির কল্যাণে। মোবাইল প্রযুক্তি ব্যবহার করে চলে আসতেছে ই কমার্স, চলে আসছে এম কমার্স, চলে আসছে ই ব্যাংকিং। এরকম নানান সুবিধা নিয়ে আমরা একটু আলোচনা করি। ব্যবসা ক্ষেত্রে নিজস্ব ধারা একটি ই কমার্স সৃষ্টি হয়েছে, ইলেকট্রনিক কমার্স বলে থাকি আমরা। বিশ্বব্যাপী ব্যাংক ব্যবস্থায় লেনদেনে ই ব্যাংকিং ব্যবহৃত হচ্ছে। আমরা বলছি কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন আর্থিক নিয়ন্ত্রণের জন্য একটা অনলাইন ব্যবস্থা কাজ করছে। বাংলাদেশের প্রত্যেকটি ব্যাংক এখন তোমরা খেয়াল করে দেখবা অনলাইন সেবায় যুক্ত। ই ব্যাংকিং সুবিধা রয়েছে, ই ট্রান্সফার, আমরা ই ফান্ড ট্রান্সফার করতে পারতেছি। ঠিক আছে, ব্যাংকে আমানতকারীদের তথ্য সংরক্ষণ করতেছে, হিসাব নিকাশের তথ্যপদ্ধতি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। তুমি তোমার মোবাইল থেকে বসেই তুমি দেখতে পারতেছো তোমার ব্যাংকের আজকের ব্যালেন্স কত। মুহূর্তে তুমি এটিএম কার্ড ব্যবহার করে, এটিএম থেকে কার্ড ব্যবহার করে, ডেবিট ক্রেডিট কার্ড ব্যবহার করে তুমি নানাভাবে তোমার ক্রয় বিক্রয় সম্পূর্ণ করতে পারতেছো। তোমার একেবারে সাথে একেবারে মানি অর্থাৎ টাকা এখন তোমার আর্থিকভাবে ফিজিক্যালি বহন করতে হচ্ছে না, সব চলে যাচ্ছে তোমার ক্ষুদ্র একটি কার্ডের মধ্যে। ব্যাংকে বিনিয়োগকারীদের তথ্য সংরক্ষণ করা যাচ্ছে, হিসাব নিকাশের তথ্য প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে, দেশ থেকে বিদেশে অর্থ আদান প্রদান করা যাচ্ছে, আমদানি রপ্তানি ক্ষেত্রে এলসি থেকে আর্থিক সব কাজে তথ্য ব্যবহৃত হচ্ছে। আমাদের প্রবাসী যে ভাই বোনেরা বিদেশ থেকে পাঠাচ্ছে, বাংলাদেশের রেমিটেন্সের বড় অংশ, এটাও গত পত্রিকার রিজার্ভ একেবারে বাংলাদেশের রিজার্ভ এখন প্রায় আকাশচুম্বী আমরা বলবো। এই যে অর্থনীতির যে অবস্থায় কোভিড-19 মধ্যেও আমরা যেভাবে আমরা অর্থনীতিকে আমরা চালু রেখেছি, সেটা প্রবাসীদের যেমন আয়, তেমনি কিন্তু একটি ডিজিটাল বাংলাদেশ, যেটা আমরা সব সময় বলে আসছি যে আজকে ডিজিটাল বাংলাদেশের কল্যাণেই আমরা এগিয়ে যাচ্ছি, তারই কিন্তু ধারাবাহিকতায় এগিয়ে যাচ্ছে আজকের বাংলাদেশ, তোমার আমার বাংলাদেশ। শেয়ার হোল্ডারদের সব লেনদেন স্বয়ংক্রিয়ভাবে তথ্য প্রযুক্তি দ্বারা করে দিচ্ছে, এবং শেয়ার হোল্ডার আমরা জানি শেয়ার বাজার সম্পূর্ণভাবে অনলাইনে চলে আসছে, এবং সেটা অনলাইন দিয়েই কিন্তু সম্পন্ন হচ্ছে। ই কমার্সে বিজনেসে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে সংগঠিত হচ্ছে লেনদেন কি আসলে ই কমার্স বলা হয়, তাই না? বিজনেসে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে, কি কি কম্পিউটার ব্যবহার করতে পারি আমরা, মোবাইল ব্যবহার করতে পারি আমরা, সেগুলো ব্যবহার করে যে লেনদেন, সেগুলোকে আমরা বলে থাকি আসলে ই কমার্স। ই কমার্সের সুবিধা কি? সুবিধা হচ্ছে গিয়ে কোনো শোরুম লাগতেছে না, প্রচুর বাংলাদেশের প্রচুর ছেলে মেয়ে, এখনো তুমি যে ফেসবুকে দেখো অসংখ্য এরকম গ্রুপ আছে, যে গ্রুপের মধ্যে আমাদের কলেজ এবং বিশ্ববিদ্যালয় পুরো অনেক ছেলে মেয়ে যুক্ত হয়েছে, তারা স্বাধীনভাবে ইনকাম করছে, নিজেদের পণ্য নিয়ে তারা বিশ্ব বাজারে আবির্ভূত হচ্ছে, অনেক ক্রেতা বিক্রেতার সাথে তারা যোগাযোগ রক্ষা করে চলছে, তাদের স্টোর রুম লাগছে না, বিশাল একটি মার্কেট সৃষ্টি হচ্ছে, ফলে পণ্য নষ্ট হওয়ার আর ভয় নেই, এবং সাধারণ বাজার থেকে পণ্যের মূল্য অনেক কম হওয়ার কথা সেখানে, যদিও সেগুলো নিয়ে অনেক আলোচনা সমালোচনা থাকতে পারে, কারণ এখন আসলে ওইভাবে করে এখানে যে ধরনের কমিটমেন্ট দরকার, যে অনেস্টি দরকার, সেটা তো থাকতেই হবে, এবং পণ্যের যে মান, সেই মানটিও আমাদের রক্ষা করতে হবে। সেটাকে রক্ষা করেই যদি এগিয়ে যেতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে ই কমার্স আরো বেশি পরিমাণে সম্প্রসারিত রূপ লাভ করবে। বাংলাদেশের ক্ষেত্রে আমরা যদি দেখি যে ঘরে বসেই আমরা অনলাইনে কেনাকাটা করতে পারতেছি, আমরা বই কিনতে পারতেছি, খেয়াল করে জুয়েলারি ক্রয় করতে পারতেছি, ক্লোথিং ক্রয় করতে পারতেছি না, হোম অ্যাপ্লায়েন্স ক্রয় করতে পারতেছি, ফ্যাশন এবং বিউটি আমরা ক্রয় করতে পারতেছি, অ্যাক্সেসরিজ ক্রয় করতে পারতেছি, কি নাই, তোমার ফুটওয়্যার ক্রয় করতে পারতেছি, ইলেকট্রনিক্স দ্রব্য আমরা ক্রয় করতে পারতেছি, গিফট শপ করা আছে, তাই না? বাংলাদেশে বর্তমানে প্রায় 200টিরও বেশি ই কমার্স সাইট চালু আছে। আমরা জানি রকমারি.com থেকে আমরা বই কিনতে পারি, কিছু সাইট আছে বিদেশ থেকেও যারা অর্ডার গ্রহণ করে আমাদের সে ডেলিভারি দেয়, তাই না? এর মধ্যে কিছু ই কমার্স সাইট বলে দিলাম, ঢাকাশেয়ার.com, তোমার বইমেলা.com, তোমার মুন্সিজি.com, দেশিগ্রিটিংস.com, নানান কিছু আছে। তোমার রকমারির কথা আমরা জানি, বিশাল বড় বইয়ের, সেখান থেকে তুমি তোমার ইচ্ছা মতো বই ক্রয় করতে পারো। যদি আমার সময়ে তোমাদের সাথে হয়, আমি রকমারি একটু ভিজিট করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। ই কমার্স সার্ভিসটা আসলে হয় কিভাবে, একটু কিন্তু আমি একটু চেষ্টা করেছি, একটু ডিজাইন দিয়ে বসিয়ে দিতে। মনে করে কাস্টমার সেখানে তার অর্ডারটা প্লেস করলো ই কমার্সে, সেটা তার স্টোর হাউসে গেলো, ব্যাংকে পেমেন্ট হলো, তারপর ওয়্যার হাউস হয়ে, তারপর শিপিং হয়ে, তারপর সে কাস্টমারের কাছে আসলে চলে আসলো। এটি একটি লেনদেন প্রক্রিয়া আসলে। পাশাপাশি অনলাইনে বসিয়ে এক হিসাব থেকে অন্য হিসেবে টাকাও স্থানান্তর করা যাচ্ছে, অবশ্যই করা যায় সেটা, তাই না? সাম্প্রতিক সময় বাংলাদেশ ব্যাংক কর্তৃক ই পেমেন্ট গেটওয়ে উন্মুক্ত করে দেওয়ার দেশে ই কমার্সের নতুন যুগের একটি সূচনা হয়েছে বলা যায়।
ই কমার্সের বিভিন্ন গেটওয়ে থাকে, যেহেতু টাকা পয়সার লেনদেন অনেক ক্ষেত্রে মানি লন্ডারিং এর বিষয় থাকে, সুতরাং সেদিক থেকে আমাদের অনেক বেশি আরো সিকিউরিটির দরকার। সেই বিষয়গুলো নিয়েও কিন্তু বাংলাদেশ সরকার কাজ করছে। আমরা আশাবাদী এই যে গেটওয়ে গুলো মুক্ত করে দেওয়ার ফলে দেশের ই কমার্সের যুগে একটা নতুন যুগের যেমন সূচনা হয়েছে, তেমনি সেখানে আরো নতুন নতুন পণ্য, নতুন নতুন প্রতিষ্ঠান আরো আসলে এগিয়ে আসবে এবং সেখানে বিশাল একটি কর্মযোগ্য, বিশাল নতুন নতুন চাকুরির ক্ষেত্র তৈরি হবে। আমরা যে কোভিড-19 এর পরে যে একটি বেকারত্ব, যে বৈশ্বিক মহামন্দা আমরা আশা করতেছি, এর মাধ্যমে আমরা কাটিয়ে উঠতে পারবো বলে আমরা বিশ্বাস। অনলাইন বিভিন্ন শপিং সেন্টার আছে, তোমরা যারা ঘরে বসে যে কোনো শপিং মলের ওয়েবসাইটে অর্ডার করতে পারবে, ক্রেডিট নাম্বার জানিয়ে দিয়ে কিছুক্ষণের মধ্যে চলে আসবে। খাবার থেকে শুরু করে ফুড পান্ডার কথা আমরা জানি, তাই না? প্রচুর, তুমি অর্ডার দিচ্ছ, তোমার বাসায় চলে আসছে অনলাইন, এরকম শপিং হয়। অনলাইন ক্রেডিট কার্ড আছে, নির্দিষ্ট ব্যাংকিং সময়ের বাইরেও তুমি টাকা তোলার সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে তৈরি হয়েছে আছে এটিএম বুথ। আর টাকা না থাকলে রয়েছে ক্রেডিট কার্ডের সুবিধা, ফলে নগদ টাকা বনের ঝুঁকি আর একেবারেই নাই, তাই না? এই সবগুলো তোমরা মোটামুটি জানো, মাস্টার কার্ড, ভিসা কার্ড, কথাগুলোর সাথে তোমরা পরিচিত। এটিএম বুথ থেকে টাকা তোলা, তাই না? তুমি তোমার পণ্য ক্রয় করে তুমি আড়ং-এ যাও, বড় বড় ডিপার্টমেন্টাল স্টোর গুলাতে যাও, সেখানে তুমি ক্রয় বিক্রয় করার পরে তোমার কার্ডটা দিয়ে পাঁচ করলে টাকা পয়সা সেখান থেকে আমরা ব্যয় করে পারতেছি। আমরা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারতেছি, নগদের মাধ্যমে পেমেন্ট পারতেছি, রকেটের মাধ্যমে পেমেন্ট করতে পারতেছি। সবগুলা মিলে কিন্তু আসলে সব দেখো তথ্য প্রযুক্তিগত সেবা। খেয়াল করে দেখো, এই সিস্টেমগুলো ডেভেলপ করার জন্য কত দক্ষ মানব শক্তি দরকার, কত দক্ষ মানব সম্পদ দরকার, এবং সেইটার সাথেই কিন্তু তোমাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্যই কিন্তু তোমাদের এই তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি বিষয়টির অবতারণা করা হয়েছে, তোমাদের এই উচ্চ মাধ্যমিক পর্যায়ে যুক্ত করা হয়েছে। আমরা যদি সেখানে যদি আরো খেয়াল করে দেখো, ই মার্কেটিং ওয়েব বেস একটা মার্কেট প্লেস সেখানে সৃষ্টি হয়েছে, একটি মার্কেট সাইট আছে, সেখানে বিভিন্ন ক্রেতা রাষ্ট্র দেখা যায় বায়ার্স এবং সেলারের মধ্যে নানামুখী এক ধরনের যোগাযোগ হয়। যে কোনো পণ্যের উপর নির্দিষ্ট মূল্যের কমিশন কোম্পানি অ্যাকাউন্ট থেকে কেটে আপনার নিজের অ্যাকাউন্টে চলে আসবে। নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে সদস্য হলে বিভিন্ন পণ্যের ই মার্কেটিং করার সুযোগ সুবিধাও কিন্তু তোমরা নিজেরা পেয়ে যাবে, তাই না? সেগুলো কিন্তু সম্ভব বায়ার সেলারদের মধ্যে। আমরা বলে থাকি যে এটা একটা হচ্ছে C2C হতে পারে, ব্যবসায়ী থেকে ব্যবসায়ী হতে পারে, বিজনেস টু বিজনেস বলে থেকে B2B হতে পারে, ব্যবসায়ী থেকে ভোক্তা B2C, বিজনেস টু কাস্টমার হতে পারে, ভোক্তা থেকে ব্যবসায়ী, কাস্টমার টু বিজনেস হতে পারে, ভোক্তা হতে ভোক্তা, কাস্টমার টু কাস্টমার অথবা কনজিউমার টু কনজিউমার, এরকম নানান ভাবে কিন্তু হতে পারে। এইগুলা তো যে কোনো অনলাইনে যে কোনো পণ্য বিক্রি করে কমিশন লাভের নামই হচ্ছে আসলে অনলাইন মার্কেটিং। এটাও কিন্তু এখানে এক ধরনের একটি পেশা, ঠিক আছে? ই ব্যাংকিং তো আমরা শিখেই গেলাম যে আসলে ই ব্যাংকিং যে কোনো সময় যে কোনো জায়গায় আমরা বসে আমরা আমাদের বলতে বোঝায় 24 ঘন্টা যে কোনো সময় টাকা উত্তোলনের জন্য জমা দেয়। অটোমেটিক টেলার মেশিন হতে পারে, সেটা জমাও দিতে পারতেছি, টাকাও তুলে ফেলতে পারতেছি, সুতরাং সেগুলো আমরা নিয়ে ফেলতে পারি। ই ব্যাংকিং ব্যবস্থার মধ্যে আসলে কিন্তু একটা শুধু টাকা উত্তোলন, টাকা জমা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। এখন ই ব্যাংকিং এর মাধ্যমে আমরা ব্যাংকিং কাজও করা যাচ্ছে। আমরা ইএফটি বলতে বুঝি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার রূপান্তরিত হয়েছে, তুমি তোমার টাকা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে পাঠিয়ে দিতে পারছো। আমরা যে সরকারি কর্মকর্তা যারা আছি, নিজেদের বেতন কিন্তু আমরা এখন জাস্ট অনলাইনে সাবমিট করি, আমাদের অ্যাকাউন্টে এসে টাকা এসে জমা হয়ে যায়। সুতরাং সেটাও কিন্তু একটি ই ব্যাংকিং এর ব্যবস্থা। আমরা যদি প্রায় এরকম বিভিন্ন ব্যবস্থা রয়েছে ই ব্যাংকিং, বিভিন্ন কোম্পানি, ট্রাস্ট ব্যাংকের একটি উদাহরণ দিলাম, ফোন ব্যাংকিং আছে, মেড ইভেন ইজিয়ার ফোন ব্যাংকিং আছে। ব্যাংক থেকে ব্যাংকে আমরা ওয়্যার ট্রান্সফার, যেটাকে টাকা পাঠানো বলে আর কি, এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে সহজেই টাকা পাঠানোর পদ্ধতি। আর যার কাছে টাকা পাবেন তিনি তার ব্যাংকে একটা টাকা তোমার জমা দিয়ে দিবে, সেটা জমা হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে, দেশ সমপরিমাণ ভিত্তি করে লেনদেনে বিভিন্ন ফি নির্ধারিত হয়ে যায়। এটা বিভিন্ন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বলে থাকে আমরা। অটোমেটিক টেলার 24 ঘন্টা একজন ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করে টাকা জমা দেয়, এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে এসে ফান্ড ট্রান্সফার করার সুবিধা প্রদান করে থাকে। আন্তর্জাতিক বিভিন্ন গেটওয়ে আছে, দেখো পেপল একটা অন্যতম গেটওয়ে, যার মাধ্যমে অনলাইনে সবচেয়ে জনপ্রিয় সাইট। সেখানে আসলে অনলাইনে পেমেন্ট প্রসেস, বিদেশ থেকে টাকা পাঠাতে পারে তুমি কারো, যদি যারা আউটসোর্সিং এ কাজ করে তারা পেপলে পেয়ে থাকে। এটা হচ্ছে আন্তর্জাতিক গেটওয়ে। বাংলাদেশে কাজ করে অ্যালার্ট পে আছে আরেকটি নাম। এটি একটি ইমেল অ্যাড্রেস ব্যবহার করে টাকা স্থানান্তরের একটি পদ্ধতি। তাদের অ্যাকাউন্টে জমা টাকা ব্র্যাকের মাধ্যমে কিংবা চেক বা ওয়্যার ট্রান্সফারের মাধ্যমে চলে আসতে পারে। বাংলাদেশে অ্যালার্ট পে ব্যবহার করা যায়। 3 ধরনের অ্যাকাউন্ট আছে, টাকা বিভিন্ন খরচ নেই। এরকম একটি অ্যালার্ট পে আরেক ধরনের সার্ভিস। মানি বুকার্স একটি সার্ভিস। সে মানি বুক ইন্টারনেট ভিত্তিক অর্থায়ন ঝামেলাবিহীন একটি সাশ্রয়ী মাধ্যম। পেপলের মানি বুকার্স হচ্ছে সবচেয়ে
মানি বুকার্স সবচেয়ে পেমেন্ট প্রসেসর, ওয়েস্টার্ন ইউনিয়ন জানি সর্বক্ষেত্রে পাবা, তোমার ওয়েস্টার্ন ইউনিয়নে একটা বাংলা অ্যাড দেখা যায়। ওয়েস্টার্ন ইউনিয়ন ব্যবহার করে অনলাইনে বা ফোনের মাধ্যমে টাকা লেনদেন করা যায়, অনলাইনে আমরা বিলও দেওয়া যায়, কেনাকাটাও করা যায়। ই টেন্ডারিং গুরুত্বপূর্ণ একটা বিষয়, তো কোনো ঝুট ঝামেলা নাই, যেটা নিয়ে সবসময় মারামারি হয়, পত্রপত্রিকায় অনেক রিপোর্ট আসে। বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশের একটি অন্যতম কিন্তু এটি প্রমাণ হচ্ছে সেটা ই টেন্ডারিং মানে হচ্ছে, অর্থাৎ সরকারি বিভিন্ন কাজ, যেসব বড় বড় কাজগুলো আসলে যেগুলো দরপত্র হয় সেগুলোর মধ্যে কন্ট্রাক্টররা বা দরপত্র আহ্বান থেকে শুরু করে যাবতীয় কিছু ইলেকট্রনিক মাধ্যমে চলে আসছে, ফলে অনেক ঝামেলা মুক্ত হয়ে যাচ্ছে, একেবারে ঝুট ঝামেলা মুক্ত। তারপর যে সংবাদ সংগ্রহ হচ্ছে বিশ্বগ্রাম, যেটা আমরা বলে থাকি নিউজ, সংবাদ সংগ্রহে বিশ্বগ্রাম। এখন আমরা সংবাদ নিয়ে একটু আলোচনা করে দিই তোমাদেরকে, প্রায় আমরা শেষের দিকে চলে আসতেছি। আমরা এগুলো জানি, দেখো এখানে এখন তুমি আর ঘরে বসে আর পত্রিকা রাখার দরকার হয় না, পত্রিকা পড়ারও ওইভাবে করে আসলে পত্রিকা হকারের কাছ থেকে নেওয়া দরকার। তুমি যে কোনো ক্লিক করলেই পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো পত্রিকা যে কোনো সময় পড়তে পারো, তাই না? এরকম বিভিন্ন ওয়েব পোর্টাল আছে যেখান থেকে তুমি পড়তে পারো। এখন এত বড় পেপার লাগবে না, একটা পত্রিকা একটা মোবাইল ফোনের মধ্যে সম্ভব সকল পত্রিকা নিয়ে আসা। সংবাদ সঙ্গে বিভিন্ন মাধ্যম আছে, রেডিও আছে, টিভি আছে, মোবাইল ফোন আছে, মাইক্রোওয়েভ লিঙ্ক আছে, যে কোনো ধরনের সংবাদ সহজ এবং কম খরচে পাওয়া যাচ্ছে। বিভিন্ন দেখো বিভিন্ন নিউজ চ্যানেল রয়েছে, বিবিসি বাংলা দেখি, ভয়েস অফ আমেরিকা দেখি, তাই না? ইউটিউবের বিভিন্ন চ্যানেল আছে যেগুলো থেকে আমরা বিভিন্ন খবর দেখতে পারি। সুতরাং সর্বক্ষেত্রে আমরা যদি দেখি আসলে একটি আইসিটির একটি যুগান্তকারী প্রভাব রয়ে গেছে সংবাদ সংগ্রহের জন্য। বিবিসি নিউজ থেকে যখন তুমি ক্লিক করবা তখনই জানতে পারবা, তাই না? আমরা যে সংবাদ সংগ্রহে বিভিন্ন প্রযুক্তি দেখি, দেখো এই যেগুলো বিভিন্ন প্রযুক্তি আমরা মোবাইল থেকে জানতে পারতেছি, ট্যাব থেকে জানতে পারতেছি, আমরা কম্পিউটার ব্যবহার করে জানতে পারতেছি। বিভিন্ন সময় তৎক্ষণাৎ দেখবে তোমাকে লাইভ টেলিকাস্ট করতেছে, খেলাধুলা, রাজনৈতিক গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য মুহূর্তে পাওয়া যাচ্ছে। টিভি চ্যানেলগুলো দেখো, দেখা যায় না 71টি সময় তুমি সব তুমি ইন্টারনেটে বসে দেখতে পারবা কিন্তু, তাই না? সংবাদ সময় টিভি চ্যানেলগুলো রয়েছে, টিভি চ্যানেলগুলো প্রতিনিয়ত তুমি লাইভ টেলিকাস্ট করতেছে, খেলাধুলা দেখতে পারতেছি। সুতরাং সব দিক থেকে যদি আমরা চিন্তা করি, যে সবকিছু মিলে প্রযুক্তির একটি বিশাল একটি অংশ নিয়েই কিন্তু আসলে তথ্য প্রযুক্তির প্রভাব। সংবাদ সংগ্রহে নানান প্রযুক্তিগুলো আছে, বেশি পরিমাণ সংবাদ মুহূর্তে বা স্যাটেলাইট সংযোগ স্থাপন করা যাচ্ছে। আমরা সংবাদ পাঠেও চলে আসছে নির্ভুলতা, চলে আসছে খবর সংগ্রহে নির্ভুলতা, চলে আসছে দ্রুত অনুসন্ধান, চলে যাচ্ছে ইন্টারনেটে ব্যাপক সংবাদ মুহূর্তে সংবাদপত্রগুলো রিচ হয়ে যাচ্ছে, তাই না? দেখো সকল দেখো তথ্য প্রযুক্তির প্রভাব। অনলাইনে সংবাদপত্র তোমরা জানি, বিভিন্ন অনলাইন সংবাদ, তুমি ইচ্ছা করলে এখন সোমালিয়ার পত্রিকা পড়তে পারবা, ইথিওপিয়ার পত্রিকা পড়তে পারবা, ভুটানের পত্রিকা পড়তে পারবা। জাস্ট আমি প্রথম ক্লাসে বলছিলাম, ইফ ইউ নো হাউ টু ক্লিক, দ্য ওয়ার্ল্ড ইজ ইয়ার্স। ওকে, তাই শিক্ষার্থীরা দেখো অনলাইন সংবাদ সংগ্রহ এবং এই যে সংবাদ সংগ্রহের বিভিন্ন পোর্টাল আছে, বিভিন্ন ওয়েবসাইটে, তোমাকে আমি শুধু তোমাকে দেখিয়ে দিলাম, তোমরা জাস্ট একটু ক্লিক করবে তাহলে কিন্তু তোমরা করতে পারবে। অনলাইনে বাংলাদেশের বিখ্যাত জাতীয় ই তথ্য কোষ আছে, সেইখানে তোমরা ইচ্ছা করলে ক্লিক করে জানতে পারো যে কোনো ধরনের তথ্য। তারপরে আমরা চলে আসি সামাজিক যোগাযোগ এবং সাংস্কৃতিক বিনিময়ে যে বিশ্বগ্রাম, সেটার মধ্যে এখানে অনেকগুলোর সাথে তোমরা পরিচয়, তোমার ফেসবুকের সাথে পরিচয় আছে, সবগুলো সামাজিক যোগাযোগ। কেন আমরা সামাজিক যোগাযোগ বলতেছি? সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে এমন একটি আসলে একটি ভার্চুয়াল একটি সম্পর্ক, তাই না? দেখো সামাজিক যোগাযোগে সবারই আমরা ফেসবুকে, তোমাদের আজকেও কিন্তু তোমাদের একটা নোটিশ আছে, তো আপলোড করা হয়েছে গত রাতে, সব প্রত্যেকের দেখা বলা হয়েছে যে ফেসবুক অ্যাকাউন্ট মাস্ট থাকতে হবে, তাহলে তোমরা কলেজের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করতে পারবে। বর্তমানে ফেসবুক, টুইটার, স্কাইপে ইত্যাদি ব্যবহার করে বিশ্বব্যাপী কম খরচে দ্রুত সামাজিক যোগাযোগ করা যাচ্ছে। অনেক বন্ধু, অনেক বিশিষ্ট ব্যক্তির সাথে তোমার যোগাযোগ করতেছে, তথ্য আদান প্রদান করতে পারতেছে। তবে অবশ্যই মনে রাখবে, আমরা প্রযুক্তিকে সবসময় দোষ দেই যে তার একটি নেতিবাচকের জন্য, কিন্তু আমরা বলবো যে প্রযুক্তি কখনো খারাপ নয়। প্রযুক্তি যে ব্যবহার করে, সে আসলে সেই প্রযুক্তিকে কিভাবে ব্যবহার করছে, সেইটাকে যদি সে সেইভাবে করে ব্যবহার করে থাকে, তাহলে কিন্তু আসলে প্রযুক্তি তোমার জন্য বয়ে আনবে এক ধরনের সফলতা, এক ধরনের সৌন্দর্য। সুতরাং আমরা প্রত্যাশা করব তুমি সবসময় প্রযুক্তিকে ব্যবহার করবে নিজের কল্যাণে, প্রযুক্তিকে সবসময় ভালো কাজে ব্যবহার করবে।
যেমন ধরো অনেক গণ আন্দোলন, তুরস্কের মতো জায়গায় কিন্তু গণ আন্দোলন সংগঠিত হয়েছে ফেসবুকের কারণে, সামাজিক নেটওয়ার্ক ব্যবহারের বিষয়ে অনেক দেশে এরকম গণ আন্দোলন, সামাজিক আন্দোলন গড়ে উঠেছে। সামাজিক, আমরা জানি না সে বিখ্যাত সেই লোক, তাই না, মার্ক জুকারবার্গ, যিনি ফেসবুকের রূপকার। তো উনি যে কারণে তৈরি করছিলেন যে তোমাদের যে কাজে আসবে, তোমরা, আমরা আশা করবো যে তোমরা ফেসবুককে তোমাদের স্টাডির জন্য ব্যবহার করবে, নিজেদের মধ্যে যোগাযোগের জন্য ব্যবহার করবে। এবং আমরা আবারও বলছি যে তুমি এই যে এখানেও হয়তো বা তোমরা প্রথম থেকে অনেক ধরনের পড়াশোনার ব্যাপারে তোমরা এখানে ইনবক্সে লিখো, জানার জন্য লিখো, নিজেদের বোঝার জন্য লিখো, নিজেদের মধ্যে স্টাডি গ্রুপ তৈরি করো, সেই সকল কাজে কিন্তু আসলে ব্যবহার করা যায়। অনেক অসীম ক্ষমতা, মানুষের যেমন অসীম ক্ষমতা, প্রত্যেকটি মানুষের যেমন অসীম ক্ষমতা, তেমনি তোমার টেকনোলজিরও অসম্ভব ক্ষমতা রয়েছে। সেই ক্ষমতাকে তোমার ব্যবহার করতে হবে। তারপরে আমাদের সর্বশেষ বিনোদন, সামাজিক যোগাযোগ। আমরা চলচ্চিত্রে অ্যানিমেশন আনি, স্পেশাল ইফেক্টস আনি, সেটার জন্য আসতে পারে কম্পিউটার গেমস তৈরির কাজে ব্যবহার করি আমরা, তাই না? অনলাইনে টিভি আছে, সেখান থেকে চলচ্চিত্র, আলাদা আলাদা বিনোদন মাধ্যমে সর্বত্র মাল্টিমিডিয়ার ব্যবহার হচ্ছে, তাই না, আমরা জানি। করতে পারি টুইটার, তাই না, টুইটার দিয়ে সংবাদ বিনিময় খুব প্রচলিত একটি পদ্ধতি। সবাই বড় বড় রাষ্ট্রপ্রধানরা কিন্তু টুইটার বা টুইট করা বলে, তাই না? এগুলো তোমরা আসলে দেখে অভ্যস্ত আছো। আর কি চমৎকার জিনিস, এটা সবচেয়ে পছন্দের একটি জিনিস, ফ্লিকার, ছবি সংরক্ষণ আর বিতরণের জন্য চমৎকার ওয়েবসাইট। যারা তোমরা ফটোগ্রাফিতে তোমাদের প্যাশন, তোমরা সেখানে নিজেদের ছবি তুলে দিতে পারো। আমিও তোমাদের প্রয়োজনে কিন্তু গতদিনও অনেক ভিজিট করেছি, অনেক সুন্দর, আমি প্রায় ভিজিট করি, সেখানে চমৎকার চমৎকার সব ছবি থাকে বিভিন্ন মানুষের তোলা। হয়তো তোমার কোনো একটা ছবি কোনো একটা সময় কারো চোখে পড়ে যাবে, সেটি হয়তো বিখ্যাত হয়ে যাবে। তো তোমরা যারা এই বিষয়ে তোমরা কাজ করতে চাও তারা কিন্তু করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, হ্যাঁ, ইউটিউব তো সবাই তো জানি আমরা, তাই না? ইউটিউবের অনেক অনেক অসংখ্য যে পরিমাণে ভিডিও আছে এবং শিক্ষামূলক ভিডিও তুমি খুঁজে দেখতে পাবে, সেগুলো তোমরা অবশ্যই ব্যবহার করবে এবং সেখানে দেখবে যে আসলে সেই সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য সে একটা বিশাল একটি অংশ। আর সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে আমরা বলে থাকি, দেখো তুমি ইচ্ছা করলে এখন জাপানের সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে, ফেসবুকের মাধ্যমে যেমন জাপানি বন্ধুর সাথে সরাসরি যোগাযোগ করে যেমন তুমি জানতে পারবে, তেমনি বিশ্বক্রমে ধারণায় বিভিন্ন সংস্কৃতির সাথে পরস্পরের সাথে একটা ভাব বিনিময় করেও কিন্তু তোমরা ভালো সংস্কৃতি গ্রহণ করতে পারবে, নিজের সংস্কৃতিকে অন্যের কাছে তুলে ধরতে পারবে। ভালো একটি সিনেমা, তুমি নিজে একটি ডকুমেন্টারি তৈরি করে, নিজে বললাম যে ফ্লিকারে হয়তো তোমার দেশের একটি ছবি দিয়ে তুমি হয়তো সারা বিশ্বের কাছে একটা নতুন ধরনের পরিচয় তুলে ধরতে পারবে, নিজের সংস্কৃতিকে তুলে ধরতে পারবে, নিজের দেশকে তুলে ধরতে পারবে। এইভাবে করে কিন্তু আসলে সাংস্কৃতিক বিনিময় হয়ে থাকে, তাই না? সাহিত্য শিল্পকর্মের ফলাফল আজ মুহূর্তে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে, মানুষের কল্যাণে সেসব কর্ম অবদান রেখে যাচ্ছে। তবে অর্থনৈতিক শক্তিশালী দেশে অনেক সময় দেখা যায় দুর্বল সংস্কৃতিকে হ্রাস করে ফেলে, সেটা একটা অন্য বিষয়। কিন্তু তবুও তুমি তোমার সংস্কৃতিকে যত বেশি চর্চা করবে তত কিন্তু সেটি এগিয়ে যাবে, এবং সেটি তথ্য প্রযুক্তি, সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ। তুমি যে তোমার এখন হারিয়ে যাওয়া তোমার ভাটিয়ালি, মারফতে, মুর্শিদি, রাধারমন, তাই না, সেই গানগুলাকে যদি তুমি আবার ফিরিয়ে আনতে চাও, তাহলে কিন্তু আসলে সম্ভব। তথ্য প্রযুক্তির মাধ্যমেই কিন্তু সারা বিশ্বের কাছে তুমি ছড়িয়ে ছিটিয়ে দিতে পারবে। তো তাহলে কিন্তু একটু সাংস্কৃতিক বিনিময় ঘটলো, এবং সেটা দিয়েই কিন্তু তুমি তোমার আনন্দের বহিঃপ্রকাশ ঘটাতে পারবে। তো এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ দিয়ে দিলাম। বিশ্বকান প্রতিষ্ঠা তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি, এটা নিয়ে তোমার একটা অ্যাসাইনমেন্ট তৈরি করবে। 300 থেকে 350 শব্দের মধ্যে একটি অ্যাসাইনমেন্ট তৈরি করবে। তৈরি করে আমাকে এই ঠিকানায় তোমরা পাঠিয়ে দিবে, ঠিক আছে? এটা একটু ভালো করে দেখে নাও। বিশ্বকান প্রতিষ্ঠা তথ্য যোগাযোগ প্রযুক্তি, আমরা কিন্তু 11টি উপাদান আমরা শেষ করে ফেললাম। 11টি উপাদান ভালো করে পড়ে নিবে। সামনের ক্লাস থেকে আমরা 11টি প্রযুক্তি শুরু করব, নতুন বিষয় নিয়ে আগামী ক্লাসে আবারও আসব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে। তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ, এবং আশা করি আবারও সামনে কোনো একটা ক্লাসে আবারও তোমাদের সাথে আমার দেখা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই নিরাপদে থাকবে প্রিয় শিক্ষার্থীরা। ধন্যবাদ সবাইকে।